হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মুভি মাইন্ড। হাজির হয়ে গেলাম আমার দেখা রজনীকান্ত স্যারের ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার অ্যাকশন মুভি জেলারের এক্সপ্লেনেশন নিয়ে। বাইরে ভাই, এক কমার্শিয়াল মুভির মধ্যে যে এই লেভেলের টুইস্ট আর স্টোরি থাকতে পারে, এটা যেন আমাদের কল্পনার বাহিরে। ওল্ড ম্যান এই জেলার তার ছেলের হত্যার প্রতিশোধ নিতে নেমে পড়ে এক মিশনে, কিন্তু এই মিশন যে কি লেভেলের ভয়ঙ্কর ছিল তা আজকের এক্সপ্লেন না দেখলে কিছুতেই বুঝবে না। তাই এই এক্সপ্লেনেশনটা হতে যাচ্ছে হেভি স্পেশাল। তাহলে চলো শুরু করা যাক। মুভি শুরু হয় মন্দিরে, যেখানে পুলিশকে দেখে আমরা বুঝতে পারি কিছু তো একটা ঘটেছে। আসলে মূল কাহিনী হলো মন্দির থেকে একটা কোষ্ঠী পাথরের মূর্তি চুরি হয়ে গেছে, আর চোর বাবাজিরা আসল মূর্তির জায়গায় একটা নকল মূর্তি রেখে গেছে, যেটা দেখতে সেম আসল মূর্তির মতোই। বাইরে ভাই, চোরদের প্ল্যান দেখে পুলিশ বাবাজিরা তো পুরাই অবাক। তবে সবাইকে অবাক করে পুলিশ এখানে বলে এই খবর যেন কখনোই বাইরে না যায়। বুঝতেই পারছো, পুলিশরা ইতিমধ্যে তাদের কাছে বিক্রি হয়ে গেছে। এবার চলো জেনে আসি এই মূর্তি স্মাগলারদের আসল কাহিনী। এখানে এই যে মজদুরকে দেখছো, তাকে দেখে আমার মতো মজদুর ভেবো না, কারণ সে হচ্ছে আসল বস এই পুরো সিন্ডিকেটের। বার্মা সবাইকে ক্ষমা করলেও তার সাথে প্রতারণা করা লোকদের কখনোই ক্ষমা করে না। এই ভয়ঙ্কর লোকটার সাথে প্রতারণা করা লোকদের ধরে উল্টো করে ডামের ভিতরে ভরে সালফিউরিক অ্যাসিড ঢেলে দেয়, যার ফলে সবগুলো অ্যাসিডের সাথে গলে এক প্রকার হাওয়া হয়ে যায়। এই হলো বার্মার সিগনেচার স্টাইল। বার্মার সব থেকে কাছের বন্ধু দানরাজ। তোমাদের বলে রাখি, এই দানরাজ দেখতে স্মার্ট হলেও এ কিন্তু তার সেরা। পাগল হওয়ার যত সিস্টেম আছে সবকিছু তার মধ্যে বিদ্যমান রয়েছে। আজকের খেলা শেষ হতে না হতেই সে জানতে পারে নতুন এক এসপি তাদের মূর্তির চালান আটক করে দিয়েছে। এটা শোনার পর বার্মা তো পুরাই হট হয়ে যায়, যে টাকা দিয়ে পুলিশ পালার পরও কাম হচ্ছে না। তাই সে বলল সিনুকে কল দিতে। সিনুকে পরে জানা যাবে, তার আগে চলো এসপির বাড়ি থেকে ঘুরে আসি। না, এটা এসপি না, এটা এসপির বাপ মুর্তুপেল পান্ডিয়া, আমাদের মুভির মেইন ক্যারেক্টার রজনীকান্ত স্যার। হ্যাঁ, তিনি জেলার, কিন্তু বর্তমানে রিটায়ার্ড। বাসায় বসে না থেকে একমাত্র নাতিকে নিয়ে ফুড ব্লগ বানাচ্ছে। এমনই একদিন এক ছাপড়ি গুন্ডা ইশারায় বলছে এদিকে আয়। থালাইপা ঠিকই বুঝে যায় যে তার ছেলে এসিপি তাদের কিছু করেছে, যার জন্য সে এখানে এসেছে। থালাইপা তার নাতিকে জলদি ফিরবে বলে চলে যায়। সিন চলে আসে মিষ্টির দোকানে। এই সেই সিনু যার কথা বার্মা বলেছিল। সিনু এসপি কে বলছে বার্মা হচ্ছে রাঘব বোয়াল, তার মাল ছেড়ে দেওয়াই ভালো। এসপি রাজি না হলে সিনু বলে তোর বাপ আমাদের হাতে। এসপি হেসে হেসে বলে তোরা এটা কি করলি, তোরা বিড়াল কেসের বাঘকে ধরে নিয়ে আসলি। সিনু বলে এখনই তোর বাপের হাত কেটে পাঠাচ্ছে তোর জন্য। তখনই সে কল করলে ফোন ধরে থালাইপা। বুঝতেই পারছো তাদের কি অবস্থা করেছে। থালাইপা কল ধরে বলে স্যার, এটা আপনাদের চোর পুলিশের খেলা ছিল, এখানে ফ্যামিলি টানার কি দরকার ছিল, আমাকে শুধু শুধু এদের খেলাতে হলো। যাই হোক, আমার ছেলেকে আবার এটা বলবেন না, বলবেন আমি অনেক ভয় পেয়েছি। এমন কাণ্ড বুঝতে পেরে সিনু তো পুরাই অবাক হয়ে যায়। সিনু তারপরেও তার বসের নাম না বললে তাকে দেয়া হয় ডিপ থেরাপি। সিনুকে দেখেই তোমরা বুঝতে পারছো তাকে কেমন কাতুকুতু দেওয়া হচ্ছে। এই সব কিছুর পর বাবা তার ছেলেকে বলে ইঁদুর ধরতে গিয়ে বড় কোনো সিন্ডিকেটের ঝামেলায় যেন না পড়ে, আর এসব বদ্ধ করে দিতে। কিন্তু ছেলে এসপি বলে আমার শরীরে বইছে এক নাম্বার 1 জেলারের রক্ত, আমি থামবো না। তোমরা নিশ্চয় ইতিমধ্যে বুঝে গেছো থালাইপা কত বড় মাপের জেলার ছিল, কিন্তু রিটায়ারমেন্টের পর সে শুধু তার বউ আর ছেলে ও নাতির সাথে সুখী সময় কাটাচ্ছে। এদিকে এক গাড়ির ড্রাইভার থালাইপাকে খুব জ্বালাতো, কারণ সে একদিন তার বাসার সামনে গাড়ি পার্কিং করতে মানা করেছে তাই। কিন্তু সে কি আর জানে এ বেটা কার সাথে মশকরা করছে। সমস্যা নেই, দুদিন পরেই জানতে পারবে। কিন্তু সেই দিনই নেমে আসে জেলার জীবনে এক কালো অধ্যায়। তার ছেলেকে আর কলে পাওয়া যাচ্ছে না। আইপিএস ও বড় বড় পুলিশ অফিসাররা বলতেছে যারাই এই মূর্তির কেসের সাথে জড়ায় তাদেরই কোনো না কোনো প্রবলেম হচ্ছে। এভাবেই একদিন, দুদিন আর কিছুদিন পর তাদের সত্যটা মানতে হয় যে তাদের ছেলে আর নেই।
নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসা ছেলেটাকে হারিয়ে জেলার যেন বেঁচে থেকেও মরে গেছে। কিন্তু কয়েকদিনের মধ্যেই জেলার বুঝে নেয় তাকে সেই পুরনো রূপে ফিরতে হবে। আর এই রূপ যে কতটা ভয়ঙ্কর তা তোমরা কিছুক্ষণের মধ্যেই টের পাবে। জুতুর ফিদা বেঁধে পারফিউম মেরে জেলা শুরু করে তার ছেলে হত্যার প্রতিশোধের মিশন। ভাই রে ভাই, এখানে যে স্যাড সিন থেকে বিজিএম এ ট্রান্সফরমেশন হয়েছে তা পুরোই মাথা নষ্ট। ঠিক তখনই পোড়া কপাল বিমল এসে হাজির হয় থালাইপার সামনে। জেলা রীতিমধ্যে তাকে দেখে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জেলার বলে আজকে আমাকে এক জায়গায় যেতে হবে, এটা বলে গাড়ির মধ্যে এসে বসে পড়েছে আর তাকে নিয়ে চলে যায় সিনুর কাছে। সিনুকে তখনই তার এক গ্যাং মেম্বার ভয়েস দিয়ে বলছে, আমরা বার্মার জন্য এত কিছু করছি কিন্তু সে সন্দেহের বশে নিজেদের লোককে উপরে পাঠাচ্ছে, তার সাথে আমরা এত লয়াল থেকে কি লাভ। সিনুর সাথে সাথে তাকে কল করে বলে এই ভয়েস মেসেজ যেন ডিলিট করে ফেলে, কেননা বার্মা যদি জানতে পারে তাহলে তাদেরকে উপরে পাঠিয়ে দেবে। কিন্তু ইতিমধ্যে তাকে উপরে পাঠাতে জমদূত হয়ে হাজির হয় জেলার সাহেব। সিনুকে মেরে টুকরো টুকরো করে তাকে বস্তায় ভরে নিয়ে আসে। যাবার পথে বিমলকে বলে ময়লার বস্তাটা নদীতে ফেলে দিতে। ফেলে এসে হাতে রক্তের দাগ দেখে সাথে সাথে বিমল বুঝে যায় এতদিন সে যার সাথে মশকরা করেছে সে অনেক বড় মাপের লোক। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু জেলার তাকে বলে এই খুনের দায়ে না ফাঁসতে চাইলে সে যেন চুপচাপ তার কাজ করে। আর কোনো রাস্তা না থাকায় সে ভদ্র ছেলের মতো রাজি হয়ে যায়। এখন যুদ্ধ যেহেতু শুরু হয়েছে, শেষ না হওয়া পর্যন্ত কি আর থামবে? পরদিন জেলার তার নাতিকে আইসক্রিম কিনে দেওয়ার সময় জেলার বুঝতে পারে তার নাতিকে কেউ মারতে আসছে। তখনই জেলার তার নাতিকে ঠিক শেষ মুহূর্তে বাঁচাতে সক্ষম হয়। জেলার বুঝতে পারে এই যুদ্ধ শেষ হবার নয়। জেলার চিন্তা করে সে বার্মার কাছে মাপ চাইবে। তখনই সে বার্মাকে কল করে ক্ষমা চায় আর বলে দরকার হলে তোর পায়ে ধরে মাপ চাইব। এটা শুনে বার্মা বলে, স্যার আমি যদি আপনাকে ক্ষমা করে দেই তাহলে আমার লোকেরা অনেক কষ্ট পাবে, আর আমি যদি আপনাকে মেরে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দেই তাহলে আমার লোকদের আসবে হুঁশ আর আমি পাবো বিশ্বস্ত লোক। হা। বার্মা আরো বলে, আমি আগে তোর নাতিকে মারবো, তারপর বৌমা আর তোর বউ, সবার শেষে মারবো তোকে। সবার মৃত্যুর দুঃখ নিয়ে মরবি তুই। এসব শুনে জেলার বুঝে যায় যে না, আর নয়, এবার তাদেরকে আসল রূপ দেখাতে হবে। এই রূপ দেখে তোমরা আবার ভয় পেও না যেন। জেলার প্রথমে চলে যায় যে তার নাতির মাথা কাটার জন্য এসেছিল তার কাছে। প্রথমে এই লোকগুলো জেলারকে কাপুরুষ বুইরা বলে রাগাতে লাগলো, তবে জেলার ঠিক সময় মতো রান্দা দিয়ে এক কোপে তার গাড় থেকে মাথা আলাদা করে দেয়। ইয়েস বাইরে বাই, এই সিনটা দেখে আমি নিজেও অবাক, আর আমার মতো অবাক হয়ে ভয় পেয়ে দ্বিতীয় ব্যক্তির হাত পা কাঁপতে লাগে, যার ফলে সে ঠিকমতো ছুরিও চালাতে পারে না। আর জেলার তার সোয়াগি স্টাইলে তাকেও মেরে দেয়। তবে জেলার তার পরিবারের সুরক্ষার জন্য তাদেরকে বানিয়ে বানিয়ে বলে, আমার ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার মাথাটা শরীরটা কেমন জানি করে, আমাকে অমুক সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাও। তবে ডাক্তার তাকে দেখে ঠিকই বুঝে যায় এই বেটার মধ্যে কোনো ভয় ডর বলতে কিছুই নেই, উল্টো এই বান্দা এখানে এসেছে অন্য কোনো মতলবে। তাই সবাইকে বাহিরে পাঠিয়ে জেলারের সাথে একান্তে কথা বলতে শুরু করে। সে জানতে পারে বস ইতিমধ্যে 3টা খুন করে ফেলেছে, যার জন্য তার পরিবার এখন হুমকির মুখে আছে। এখন ডাক্তার যদি তাকে হেল্প না করে তাহলে তাকে 4 নাম্বার মার্ডারটাও করতে হবে। চতুর্থ খুন এখানে না হতে চাইলে আমার কথা মতো কাজ করো। এমন কড়া লেভেলের হুমকিতে এই ডাক্তার সবকিছু করতে রাজি হয়। জেলার তাকে বলে, আমার পরিবারকে এটা বোঝাতে হবে যে আমাকে আরো কয়েক সপ্তাহ এখানে থাকতে হবে। ডাক্তারের কথা মতো সবাই এখানে থাকতে শুরু করে। অন্যদিকে জেলার তার স্পাই টিকটিকি লাগিয়ে দেয় বাড়ি ছেড়ে জেলার কোথায় গিয়েছে তা বার করার জন্য। এদিকে জেলার তার পরিবারকে সিস্টেমের মধ্যে রেখে নিজে বেরিয়ে পড়ে তার আসল মিশনে। এবার সে চলে যায় তার এমন এক শিষ্যের সাথে দেখা করতে যে হায়দ্রাবাদে থাকে, কিন্তু সেখানে ঢোকার আগে দক্ষিণ
দক্ষিণনাথ এসে পাট নিয়ে বলে, ও ভাই এখানে কি কাম, যাও বেরিয়ে যাও, আমাদের বস তোমার সাথে দেখা করার মুডে নেই। ঠিক তখনই এন্ট্রি হয় দক্ষিণনাথের বস জেলারের শিষ্য নারসিমার। এই মুভিতে এক একটা হিরোর এন্ট্রি সিনগুলো ছিল মারাত্মক লেভেলের। এখন নারসিমার গুরুকে এভাবে অপমান করার কারণে সে দক্ষিণনাথকে ফ্যানের সাথে উল্টো করে টাঙিয়ে দেয়। জেলার তাকে ছেড়ে দিতে বললে নারাসিমা ফ্যানের স্পিরিট আরো বাড়িয়ে দিতে বলে। হাজার হলেও গুরুকে অপমান করা বলে কথা। আসলে নারাসিমা ছিল হায়দ্রাবাদের বড় এক মাফিয়া, কিন্তু জেলে গিয়ে আমাদের জেলারের সন্নিধে থেকে ভালো ও জেলারের ফ্রেন্ড হয়ে যায়। এখন জেলার নারাসিমার কাছে একটা হেল্প চায় যে তার কিছু স্নাইপার শুটার লাগবে তার এক মিশনের জন্য। এমন গুরু আদেশ পেয়ে নারাসিমা তার বেস্ট ফাইটার ও স্নাইপার শুটার দিয়ে দেয় আর বলে দেয় আজ থেকে ইনিই বস। এই গরুর মতো লোকদের মেনটেনের দায়িত্ব নিয়ে তাদের সাথে যায় দক্ষিণনাথ। এখানে এক একটা ক্যারেক্টার তাদের জায়গায় পারফেক্ট, যা মুভি দেখলে তোমরা এই পারফেক্ট ক্যারেক্টারের মজা নিতে পারবে। সিন চলে আসে এই লোকটার কাছে। মনে আছে এই লোকটা একদিন সিনুকে বয়েস দিয়ে বলেছিল বার্মার সাথে সততা দেখিয়ে লাভ নেই। সেই মেসেজটা জেলার তাকে পাঠিয়ে বুঝিয়ে দেয়, যদি তুই আমার কথা না শুনিস এই মেসেজ চলে যাবে সোজা বার্মার কাছে। এখন এমন গ্যারাকলের চিপায় পড়ে তার মুখ দিয়ে তো বাতও নামে না। বাধ্য হয়ে তাকে বার্মার ব্যাপারে মুখ খুলতে হয়, কিন্তু সে মূর্তি কোথায় যায় তা বলতে পারে না। বাট কোন রাস্তা দিয়ে যাবে সেটা বলার পর জেলার আর কোনো উপায় না পেয়ে রাস্তার মাঝে বিমলকে মূর্তি দিয়ে দাঁড় করিয়ে দেয়। এটা মনে করে হয়তো বার্মার মূর্তির গাড়ি এই মূর্তি দেখে থামতে পারে। তখনই একটা গাড়ি থামিয়ে বলে, হ্যাঁ এই মূর্তি আমাদের, পিছনে গাড়িতে রেখে দাও। এটা শুনে সবাই অ্যালার্ট হয়ে যায়। আর ইতিমধ্যে দক্ষিণনাথ গাড়ির নিচে আয়রন লক লাগিয়ে দেয়, যার ফলে যাবার সময় জেলারের সামনে পুরো গাড়ি উল্টে এসে পড়ে। মানে জেলারের হাতে লেগে যায় বার্মাকে সাইস্তা করার বিশাল অস্ত্র। এদিকে গন্ধ শুনতে শুনতে বার্মা ঠিকই চলে আসে সেই হসপিটালে। জেলারের ফটো দেখিয়ে জেলারের মতোই বার্মা তাকে ঠেট দিয়ে বলে 99টা খুনকে 100তে পূরণ করতে না চাইলে এই লোকটির ফ্যামিলি কোথায় আছে বলে দে। ডাক্তার বলে জেলারের থেকেও আপনি বেশি খুন করেছেন, তার মানে আপনি উইনার। যান সামনে গিয়ে হাতের বাম দিকে ওদের রুম। এইবার বার্মার পালা তাদের কেটে কুচি কুচি করার। তবে তার আগে সে জেলারকে কল দিয়ে এই কাটাকাটি লাইভ শো দেখাতে চায়, কিন্তু জেলার তাকে তার মূর্তি দেখিয়ে বলে তোর আরো যত মূর্তির শিপমেন্ট আছে সব ধরবো, যদি আমার পরিবারের একটা আচরও লাগে। এখন এমন কাহিনী দেখে বার্মার তো পুরাই হুশ উড়ে যায়। সে পুরো চেহারা পাল্টে বলে, স্যার আমি তো আপনার সাথে মজা করছিলাম, আমার মূর্তিগুলো ফেরত দিন। কিন্তু জেলার জানায় যে এভাবে তাকে হুমকি দেওয়ার কারণে সে বড্ড অপমান ফিল করছে, তাই তাকে শাস্তি স্বরূপ আমার ফ্যামিলির কাছ থেকে 10 টাকা ভিক্ষা করে নিয়ে আসতে হবে। বাধ্য হয়ে তাকে পথ ভিখারি হয়ে 10 টাকা ভিক্ষা চেয়ে নিয়ে আসতে হয়। সেই 10 টাকা নিয়ে বার্মা চলে আসে জেলারের কাছে। চিন্তা করো, জেলারের কারিশমা দেখিয়ে বার্মাকে পুরো বিড়াল বানিয়ে ছাড়লো। কিন্তু বার্মাও কি কম যায় নাকি? সে এবার প্রতিশোধ নিতে কল করে বিহারের খতরনাক গ্যাংস্টারকে লোক হায়ার করতে। বার্মার কথা হলো এই জেলারের ফ্যামিলিকে কেটে কুচি কুচি করে কুকুরকে দিয়ে না খাওয়ালে তার মাথা ঠান্ডা হবে না। কিছুদিনের মধ্যেই এক রাতে 20 জন দুর্দর্শ কিলার চলে আসে জেলারের বাড়িতে। জেলার আগে থেকে তা বুঝতে পেরে তার নাতিকে একটা সেফ জায়গায় রেখে আসে। পরে তার বউ ও ছেলের বউকে ডাইনিং টেবিলে বসিয়ে বলে, আমি তোমাদের আজ কিছু কথা বলতে চাই। আমাদের ছেলেকে খুন করা হয়েছে আর আমিও তাদের মেরে ফেলেছি, এই জন্য তারা এসেছে আমাদের মারার জন্য। এখন তোমরা চুপচাপ বসে থাকো, এক চুল পরিমাণও লড়বে না। এখন এসব শুনে তারা কিছু না বুঝলেও যখন দেখে ইতিমধ্যে একদল গ্যাং এসে তাদের বাড়ি ঘেরাও করে ফেলেছে, তখনই তারা ভয়ে কাঁপতে শুরু করে। কিন্তু জেলারের একটাই কথা, কেউ যেন একটুও না লড়ে। আর এইবার শুরু হয় আসল খেলা। যখনই তাদের কেউ মারতে আসে তখনই ভূতের মতো গুলি এসে তাদের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। আসলে জেলার তার সাথে আনা স্নাইপারদের আগে থেকেই বাড়ির বাহিরে সেট করে রাখে। এদিকে গুন্ডারা যখন ঘরে ঢুকে পড়ে তখনও স্নাইপারের গুলি যেন এক একজনকে হিটশট দিয়ে দিচ্ছে। নিজের বউ ও ছেলের বউ যখন গুন্ডাদের রক্তে রক্তাক্ত,
তখন জেলার টিস্যু দেয় রক্ত মোছার জন্য। এই দৃশ্যটা মুভিকে এক অন্য লেভেলে নিয়ে গিয়েছে। অন্যরা যখন এই স্নাইপারের ব্যাপারটা বুঝতে পারে, তারা নিচু হয়ে ঘরে প্রবেশ করে, কিন্তু শুটাররা এতটাই শার্ক ছিল, তারপরও একের পর এক টপকাতে লাগলো। এভাবে সব শেষ হয়ে গেলে শেষের একজন লাইট অফ করে একাই যায় জেলারকে মারতে, কিন্তু জেলার তার পরিবারের সামনেই তার গলায় ছুরি মেরে তাদের কিচ্ছা এখানেই খতম করে দেয়। আর পরিবারের উদ্দেশ্যে বলে, তোমাদের সামনে ভদ্র আর ডাক্তারের সামনে অসুস্থ, দুনিয়ার মানুষের সামনে জেলার গুন্ডা মাওয়ালি এমন হাজার রূপ হবে না আমার, এখন শুধু একটাই রূপ। বুঝতেই পারছো জেলার তার রূপে ফিরে এসেছে। বার্মা এদিকে কেলানি খেয়ে কল দেয় বিহারের সেই গ্যাংস্টার কামদেবকে, আর বলে এমন কমজোর লোকদের পাঠিয়েছ যে সব মারা গেছে। কিন্তু কামদেব বলে কমজোর লোক পাঠায়নি, যাকে মারতে পাঠিয়েছি সে স্ট্রং ছিল। আর আমি যদি জানতাম জেলারকে মারতে লোক চেয়েছিস, তাহলে আমি লোক পাঠাতামই না। এটা শুনে বার্মা বলে, হ্যাঁ তুই না দিলে কি হয়েছে, পাঞ্জাবের গ্যাংস্টার সিকান্দার আমার জন্য 100 লোক পাঠিয়েছে। কামদেব বলে, তুই সিকান্দারকে কল করে দেখ সে আসলে কার জন্য লোক পাঠিয়েছে। এটা শুনে বার্মার সঙ্গে সঙ্গে সিকান্দারকে কল দিলে সে কল ধরে না। মানে কি, গ্যাংস্টারদের থেকেও এই জেলারের এত পাওয়ার কিভাবে? আর তা জানবো কামদেবের কাছে। 15 বছর আগে দিল্লির দিহার জেল, এই ভয়ঙ্কর আসামে ভরা খতরনাক জেলের জেলার ছিল আমাদের জেলার, ও রূপে থালাইপা মদ্যপেল পান্ডিয়া। তার দায়িত্ব ছিল ভয়ঙ্কর আসামিদের টাইট দিয়ে রাখা। তার জেলে তার বানানো নিয়ম কেউ ভঙ্গ করলে সে তাদের শাস্তি দিত, প্রয়োজনে কানও কেটে দিত। এক নতুন ক্রিমিনাল অ্যাটিটিউড দেখিয়ে বলে, হেই আমি চাইলে তোর ফ্যামিলিকে এখান থেকে খেয়ে দিতে পারি। এটা শুনে জেলার তাকে মোবাইল দিয়ে বলে, যা খেয়ে দে, নইলে আমি তোকে খেয়ে দিব। সে গুন্ডা পান্ডা পাঠালে দেখা যায় রাস্তায় এক বাচ্চা সে গাড়িতে বোম দিয়ে উড়িয়ে দেয়। আর এই কাজে তাকে সহযোগিতা করে কামদেব, যার ফলে কামদেবকে দামি একটা গিফট বক্স উপহার দিয়ে মুক্ত করে দেয়। আর এভাবেই নিজের কারিশমা, নিয়ম, সোয়াগ, পার্সোনালিটি দিয়ে সকল গ্যাংস্টারের ফ্রেন্ড হয়ে যায়। এসব বলতে না বলতে চলে আসে রান দা হাতে আমাদের জেলা। আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সিকান্দার আসলে জেলারের জন্যই ওই লোকগুলো পাঠিয়েছে। বাইরে ভাই, পুরো মুভির মধ্যে এই সিনটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট সিন। এটা দেখার পর বার্মা যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। সোজা এসে বার্মার বুকে এক লাথি বসিয়ে দেয় আর তাকে শেষ করতেই যাবে, এমন সময় বার্মা বলে, স্যার স্যার আমাকে একটা কল করার সুযোগ দিন। জেলার বলে, যা তোর কোন বাপকে কল করবি কর, কেউ তোকে বাঁচাতে পারবে না। বার্মা কল দিয়ে বলে, আমার কোনো বাপকে কল করলেও আমাকে বাঁচাতে পারবে না, এটা তোর বাপ বলতেছে। মোবাইল ঘুরালে দেখা যায় স্বয়ং এসপি। আরে বাহ, এসপি তো এখনো বেঁচে আছে। নিজের ছেলেকে দেখে জেলার একদম ঠান্ডা হয়ে যায়। বার্মা ইতিমধ্যে বুঝে যায় পুরো ভারতে যেভাবে জেলারের নেটওয়ার্ক ছড়িয়ে আছে, আমি চাইলে তো তাকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারি। জেলারের হাতে কোনো উপায় নেই, কিন্তু বার্মার হাতে আছে তারই ইচ্ছে পূরণ করার মতো জিন। তাই সে তার এমন এক ইচ্ছের কথা বলে যা একেবারেই অসম্ভব। বার্মা বলে 1600 সালের ছত্রপতি শিবাজি এক মন্দিরে অমূল্য গ্রাউন্ড বা মুকুট গিফট করে, যা এখনো সেই অন্ধ্রপ্রদেশের মন্দিরে আছে। যা, তোর যেহেতু এতই হ্যাডাম, এটা আমায় এনে দে, আমি তোর ছেলেকে ছেড়ে দেব। আর এই গ্রাউন্ড এত বেশি মূল্যবান যে 1400 শতাব্দীতে ইংরেজরা এটা নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হয়। জেলার বলে, মন্দিরের কিছু চুরি করা পাপ, তুই ধ্বংস হয়ে যাবি। বার্মার একটাই কথা, ছেলেকে বাঁচাতে হলে ওই গ্রাউন্ড আমার চাই। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা সন্তানের জীবন বাঁচানোর জন্য এমন পাপ কাজ করতে রাজি হয় জেলার। সে চলে যায় অন্ধ্রপ্রদেশের এক হাই কমান্ডারের সাথে কথা বলতে। সে জেলারেরই এক ভক্ত। সে জানায় এই গ্রাউন্ড চুরি করা একদমই অসম্ভব, আর এটা এতই অমূল্য রতন যে পুরো ভারতে শুধু 5 জনই ট্রাস্টি এই মন্দিরে সরাসরি ভিজিট করতে পারবে। আর এই 5 জন হলো সচিন টেন্ডুলকার, অমিতাভ বচ্চন, রতন টাটা, স্বামী গোপীনাথ, লাশমোহন নামের একজন। লাশমোহন তো সাইকো প্রকৃতির, সে কিভাবে এই মন্দিরের ট্রাস্টি হলো? সে এক রয়্যাল ফ্যামিলির এক লতা ওয়ারিশ, যার কারণে তার নাম ট্রাস্টি অধিকারে রয়েছে। জেলার বুঝে যায় এই লাশমোহনকে টার্গেট করতে হবে। এখন এসব কিছু করতে টাইম লাগবে, তাই সে বার্মাকে কল করে বলে,
বার্মা কাজ হয়ে যাবে, কিন্তু কিছু সময় লাগবে। কিন্তু বার্মা এখানে জেলারকে বিশ্বাস করতে চায় না, বলে যদি এর মধ্যে তুই অন্য কিছু প্ল্যান করিস তো আমি চাই দানরাজ আর করিম আপনার সাথে থাকবে, আর তারা আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব। জেলার বলে ঠিক আছে। এবার শুরু হয় লাশমোহনকে নিয়ে রিচার্জ করে জানতে পারে এই কিউট বয় লাশমোহন তারই এক কো অ্যাক্টর কামনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু সরাসরি প্রস্তাব না দিয়ে মুভির ডিরেক্টরকে দিয়ে প্রেম প্রস্তাব ও গিফট পাঠাতো। কিন্তু ডিরেক্টর সাহেব এই সব উপহার নিজের নামে চালিয়ে দিত, যার ফলে ডিরেক্টরের ট্রেন গাড়ি তো ভালোই চলছে। এমনই এক রাতে ট্রেন গাড়ি চালানোর প্রস্তুতি নেওয়ার সময় জেলারের হাতে ধরা পড়ে। জেলার ভালো করে ভয় দেখিয়ে বলে এই খবর লাশমোহনের কাছে না পৌঁছাতে চাইলে আমার কথা মতো কাজ করতে হবে। এখন ডিরেক্টর বুঝে যায় যে লাশমোহন যে সাইকো প্রকৃতি, তার হাতে এই খবর পৌঁছে গেলে আমাকে লাশ বানাতে 1 মিনিটও দেরি করবে না। এমন গ্যারাকলের চিপায় পরে সে সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ বলতে শুরু করে। এখন জেলারের প্ল্যান হলো ডাইরেক্টরকে দিয়ে লাশমোহনকে নতুন এক মুভির স্ক্রিপ্টে রাজি করানো। আর সেই মুভির এমন একটা সিন রয়েছে যেখানে লাশমোহন মন্দির থেকে গ্রাউন্ড চুরি করবে, আর এই সিনকে রিয়েলিস্টিক করতে মন্দিরের ভিতরে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। তাই ব্লাস্টমোহন সিনেমার টিমকে ঘুরে দেখায়। এখানে উপস্থিত দানরাজ ও করিম গ্রাউন্ডকে এত কাছ থেকে দেখে বার্মাকে কল করে বলে জেলারের হেডাম আসিস, আজ আমরা নিজের চোখে এত কাছ থেকে গ্রাউন্ডকে দেখে মন দিল মাথা শরীর কেমন যেন করছে। তুই চিন্তা করিস না বার্মা, এই গ্রাউন্ড তোর হাতে আসতে চলছে। এসব শুনে বার্মার মুখ বুক কেমন যেন করছে। সে ভাবছে অনেকদিন পর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। অন্যদিকে জেলার চালে তার আসল চাল। লাশমোহনকে দিয়ে নকল শুটিং মন্দির সেট বানানো জায়গায় শুটিং করিয়ে সিসিটিভির সাথে ফুটেজটি অ্যাড করে দেয়। এমনভাবে কাজ করা হয়েছে যা সত্য নাকি মিথ্যা বোঝা অসম্ভব। এই সিসিটিভি ফুটেজ দেখে চারদিকে হইচই পড়ে গেল। সিবিআই এর একটা টিম চলে যায় লাশমোহনের বাড়িতে। ফুটেজটি দেখে আমাদের হিরো বলে আরে বাহ, এটা তো আমার একটা সিনেমার ফুটেজ, একদমই রিয়েলিস্টিকের মতো। কিন্তু সিবিআই বলে মন্দিরে থাকা গ্রাউন্ডকে ল্যাবে পাঠানো হবে টেস্ট এর জন্য, ততক্ষণ তুমি এই বাসা ছেড়ে কোথাও যাবে না। ব্লাস্টমোহন বলে ঠিক আছে। পরে সে ডিরেক্টরকে কল করলে দেখা যায় ডিরেক্টরের মোবাইল অফ। ব্লাস্টমোহন তো বুঝে যায় কিছু না করেও সে পড়তে যাচ্ছে গ্যারাকলের চিপায়। এদিকে দক্ষিণাথ বলে ধানরাজ একবার চেক করে আয় তো এরা আসলেই সিবিআই কিনা। এটা শুনে ধানরাজ পাগলা গিয়ে তাদের আইডি কার্ড চায়। সিবিআই আইডি কার্ড দিলে সে কার্ড হাতে নিয়ে তাদেরকেই বলে কি লেখা আছে এখানে। এমন কাণ্ড দেখে দানরাজকে তুলে নিয়ে গিয়ে একটু জামাই আদর করে ছেড়ে দেয়। ইতিমধ্যে বার্মা কল করলে দানরাজ জানায় বার্মা তারা আসলেই সিবিআই, অনেক ধোলাই করেছে আমাকে। আর সবাই গ্রাউন্ডকে নিয়ে কথা বলছে। আসলে বার্মার কাছে জেলার এই গ্রাউন্ড চুরির ব্যাপারটা পুরোপুরি বিশ্বাসযোগ্য করে তুলেছে। আর জেলারের প্ল্যান হলো গ্রাউন্ডকে যখন ল্যাবে নিয়ে যাবে টেস্টের জন্য তখন এই মাঝপথে ছিনিয়ে নিবে সে। এখন এই অ্যাটাকিং প্ল্যানকে সফল করতে তার দরকার স্নাইপার, কেনেট, রকেট লঞ্চার, গান। এই সব কিছুর জন্য জেলার চলে যায় তার আরেক ভক্ত মেথুইস এর কাছে। মেথুইস কেরালার আরেক তাসের নাম। তখনই দেখা যায় কোনো এক বেইমানের কারণে বেইমানদের মাথায় বেসবলের ব্যাট ভাঙছে। ভাই রে ভাই, এই মুভির প্রত্যেকটা ক্যারেক্টারের এন্ট্রি ও অ্যাটিটিউড ছিল দেখার মতো। এমন ডেঞ্জারাস গ্যাংস্টার মেথুইসও যেন আমাদের জেলারকে দেখে বাচ্চাদের মতো করছে। বুঝতেই পারছো তাদের ভালোবাসা কোন লেভেলের। জেলার আগেই সব জানিয়েছিল মেথুইসকে। মেথুইস ইতিমধ্যে বলে এত প্যারা নিচ্ছেন কেন, আপনি বললে বার্মাকে এখান থেকেই খেয়ে দেব, আপনি শুধু বলেন কোন অ্যাঙ্গেল থেকে শুট করব। জেলার না, তার কাছে আমার ছেলে বন্দি আছে, এমনটা করা যাবে না। তখন মেথুইস বলে তাহলে এদেরকে খেয়ে দেই। না, এরা আমার সাথে এসেছে, এরা বিনা দাওয়াতি মেহমান। এসব দেখে দানরাজ বলে স্যার ওয়াশরুমটা কোন দিকে। মেথুইস বলে স্যার আপনার চাওয়া আর্মসগুলো রেডি আছে। জেলার তার পছন্দ মতো সব আর্মসগুলো নিয়ে এক ফাঁকা জায়গায় টানা 7 দিন ট্রেনিং দিয়ে তার টিমকে রেডি করে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্র্যাকটিস অ্যাটাক করেও দেখে নেয় কোন অ্যাটাক বেশি কার্যক্রম হবে। দেখা যাচ্ছে কমান্ডো টিম গ্রাউন্ডকে নিয়ে লেবে যাচ্ছে, আর এমন সময় জেলার তার পুরো টিমকে নিয়ে অ্যাটাক করে বসে। এখানে দানরাজরাও পুরো কাহিনী নিজের চোখে দেখছে। জেলারের স্নাইপাররা একের পর এক কমান্ডোকে টপ খেয়ে দিতে লাগলো, আর স্নাইপারদের পজিশন চেঞ্জ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে দানরাজ ও করিমের সামনেই মরে পড়ে থাকে, যার ফলে করিম ও দানরাজের এই যুদ্ধ দেখে কলিজা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। যুদ্ধের ময়দানে এখন মাত্র বেঁচে আছে জেলার ও তার এক স্নাইপার। জেলার এবার তার লোহার বেরিওলা গাড়ি নিয়ে সোজা ব্ল্যাক কমান্ডোদের উপর ফায়ারিং শুরু করে, আর ফাইনালি তার হাতে লাগে সেই প্রাচীন মুকুট। এই খবর বার্মার কানে গেলে সে বলে
তুই সোজা গ্রাউন্ড নিয়ে আমার কাছে চলে আয়। তার ছেলেকে বাঁচাতে এত বড় যুদ্ধে জয়ী মুকুট জেলার করিম ও দানরাজের হাতে দিয়ে দেয়। জেলার বার্মাকে বলে আমার মিশন শেষ, এবার আমার ছেলেকে ফিরিয়ে দে। এবার বার্মার কাবিলা গ্রাউন্ড পৌঁছালে সে যেন বিশ্বাসই করতে পারছিল না। পৃথিবীর অন্যতম এন্টিক জিনিস তার হাতে, গোলাপি ডায়মন্ড দিয়ে ভরা মুকুটটি যেন তার ডেরাকে আলোকিত করে রেখেছে। এবার অর্জুনকে ছাড়ার পালা। কিন্তু অর্জুন এখানে এমন কিছু বলে যা শুনলে তোমরা পুরোই শক হয়ে যাবে। সে বলে আমার বাবা একজন সৎ মানুষ, সে পুরো দুনিয়াকে ফাঁকি দিয়ে এটা যেহেতু তোমাকে এনে দিয়েছে, তাহলে মনে করো তার দ্বিতীয় কোনো প্ল্যান রেডি রয়েছে। আর তোমরা যদি এটাকে বুক করতে চাও তাহলে আমাকে 50% পার্টনার বানিয়ে নাও। যেহেতু আমি তার একমাত্র ছেলে, তাই আমি পারবো আমার বাবাকে ম্যানিপুলেট করে তোমাদের এই গ্রাউন্ড বুক করাতে। আহারে, যে লোকটা তার জন্য সব সততা ও নীতিবান বিসর্জন দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসব করলো, আর সে কিনা এক রাতের মধ্যেই এতটা লোভী হয়ে গেল। কাহিনী কিন্তু এখানেই শেষ হতে পারত। তবে এই গল্প আরো বেশি কষ্টের হয়ে পড়ে যখন জেলার এক গোপন ক্যামেরা দিয়ে এই সব নিজের চোখে দেখতে পায়। সত্যটা হলো এই মুকুটের গোলাপি ডায়মন্ডের ভিতর একটা ক্যামেরা লুকানো আছে। আহারে সন্তান নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসার ফলে এমন মূল্য দিল, যার ফলে পাহাড় পরিমাণ কষ্ট নিয়ে জেলার পাগলের মতো হাসতে থাকে। মুভির এই পর্যায়ে কি পরিমাণ কষ্ট তা আর বলার অপেক্ষা রাখে না। ভালোবাসা, বিশ্বাস, মনুষ্যত্ব সবকিছুই যেন এক পলকে তার জীবন থেকে হারিয়ে গেল। অর্জুন ফিরে আসলে জেলারের মুখে আর সেই হাসিটা ফুটে ওঠে না। তবে জেলার বলে চলো আমরা পুলিশের কাছে সবকিছু বলে আবার ওই গ্রাউন্ডটা ফিরিয়ে নিয়ে আসি। এটা শুনে অর্জুন আটকা পড়ে যায়, কারণ সে তো প্ল্যান করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া, যার জন্য সে পরে যাবে বলে আরাম করতে চলে যাচ্ছিল। তবে জেলার পিছন থেকে ডেকে বলে তুমি কি বাবাকে কিছু বলবে? অর্জুন বলে না, আর কি বলবো। আসলে জেলার এখানে চাচ্ছিল তার ছেলে সবকিছু স্বীকার করে ফিরে আসার জন্য, কিন্তু সে তার সন্তানের চোখে মুখে অনুশোচনাটাও দেখতে পায় না। পরদিন অর্জুন এসে বাহানা দেখিয়ে বলে বাবা তুমি এই কেস থেকে সরে দাঁড়াও, কেননা আমি চাই তাকে নিজে ধরে নিয়ে আসতে, তাহলে আমি পুরো ইউনিটের মাঝে হিরো হয়ে যাব। তখন জেলার চুপ থাকে আর একটাই কথা বলে অর্জুন তুমি কি পাপাকে শেষবারের মতো কিছু বলতে চাও? সে না বলে চলে যায় আর জেলার আবারও হতাশ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় বার্মা গ্রাউন্ডকে ল্যাবে টেস্ট করতে পাঠায় আর সেখান থেকে কল করে বার্মাকে জানায় তুমি যে গ্রাউন্ড পাঠিয়েছো সেটা ফেক। এত কাহিনী ও যুদ্ধ করে যে গ্রাউন্ড জেলার নিয়ে আসলো সেটা নাকি ফেক। হ্যাঁ, আসলেই এই গ্রাউন্ড ফেক, কেননা জেলার এই পুরো যুদ্ধ সিনটা দানরাজ ও করিমের কাছে এমনভাবে তুলে ধরেছে যে তারা বুঝতেই পারেনি এসব ফেক। জেলারের এক কথায় পুরো এক কমান্ডো টিম তাকে এই মিশনে হেল্প করেছে। নকল বুম ব্লাস্ট ও রবার্ট বুলেট আর সবই ছিল রঙের খেলা। নিজের পার্টনারদের এমন বোকামি কাজে বার্মা রাগান্বিত হয়ে করিমকে খেয়ে দেয়। এবার দানরাজের পালা, কিন্তু নিজের বন্ধুর হাতে মরার চেয়ে নিজের গলা নিজেই কেটে নেয় দানরাজ। আর অর্জুন এখানে এসে বলে আমার বাবা ইতিমধ্যে জেনে গেছে তোমরা এখানে রয়েছো, জলদি যা আমার ফ্যামিলিকে আটক কর, এরাই হবে আমাদের টাম কাট। হায় রে লোভ, লোভ মানুষকে কোথায় নিয়ে যায় জেনে রাখো। তবে বার্মা বলে তোর ফ্যামিলিকে ইতিমধ্যে আমার লোক আটক করে ফেলেছে, কিন্তু আসল কথা হলো এই গ্রাউন্ডটা ফেক আর এর মধ্যে ছোট্ট একটা ক্যামেরা লাগানো আছে। আর এটা শুনে অর্জুনের মাথায় যেন বজ্রপাত হয়। বার্মা অর্জুনকে মারতে যাবে তখনই দেখা যায় হাজির হয়ে যায় জেলার। পাক্কা প্রফেশনাল পুরনো সোয়াগে পুরো গ্যাংদের কেটে কুচি কুচি করতে থাকে। সব শেষে জেলারের টিম চলে আসে বার্মার কাছে। মরার আগে বার্মা আবারও কল করলে দেখা যায় জেলারের ফ্যামিলির গলায় ছুরি ধরে রেখেছে, কিন্তু জেলার তার স্টাইলে বলে সেখানে আরো একজন থাকার কথা। দেখা যায় নারাসিমার এন্ট্রি। কি দৃশ্য রে ভাই, পুরাই মাথা নষ্ট। অন্যদিকে বার্মার মূর্তির গাড়ি আটকানোর জন্য বাঘের মতো দাঁড়িয়ে থাকে মেথুইজ। একসাথে বার্মাকে সব দিক থেকে আটকানোর সিনগুলো যে কি লেভেলের গুজবাম দেয় তা নিজের চোখে মুভি না দেখলে বুঝবে না। নারাসিমার স্নাইপাররা একের পর এক শুট করে জাজরা করে দেয়, আর সোয়াগের সাথে নারাসিমার টিস্যু পেপার এগিয়ে দেয় তাদের রক্ত মোছার জন্য। আর মেথুইজ বার্মার সবগুলো টাকের কন্টেন্টকে উল্টে দিয়ে বার্মাকে পথের ভিখারি বানিয়ে দেয়। তবে তাকে পথে ভিক্ষা করতে হবে না, কেননা জেলার ইতিমধ্যে বার্মার সিগনেচার স্টাইলে তাকে ডামের ভিতর ভরে অ্যাসিড ঢেলে গলিয়ে ফেলে। অবশেষে শান্ত হয় জেলার।
এক নির্জন জায়গায় নিয়ে ছেলেকে বলে, দেখ বাবা, তুমি নিজেও একজন বাবা। আমি সারা জীবন সততার সাথে চলেছি, তাই তোমাকেও তা শিখিয়েছি। এই লোভ লালসা ভালো না, তবে তোমার সবকিছু আমি ক্ষমা করে দিলাম। তুমি শুধু সিলিন্ডার করে সবকিছু কবুল করে নাও। এমন সুযোগ পেয়েও অর্জুন বলে ওঠে, না, এটা করতে পারবো না। আমাদের রেপুটেশনের কি হবে? তার চেয়ে বরং এটা ভালো হয় আমার সিক্রেট যে জানে তাকে মেরে ফেলা। এটা বলে অর্জুন তার দিকে গুলি তাক করে। আহারে সন্তান! জেলার যেন কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিল না। সামান্য কিছু স্বার্থের জন্য নিজের ছেলেটা আজ আমার দিকে গুলি তাক করলো। জেলারের চোখে জল চলে আসে, কিন্তু সে চোখের জল মুছে চশমাটা খুলে হাতে নিয়ে একটা সিগন্যাল দেয়। আর দূর থেকে স্নাইপারের একটা গুলি এসে অর্জুনের বুকটার এপার ওপার করে চলে যায়। এই সিন তোমরা যতবার দেখবে ততবার শোকে পাথর হবে। কতটা নিরুপায় হলে একজন বাবা তার সন্তানকে পৃথিবী থেকে বিদায় করতে পারে। তার চশমায় লেগে আছে নিজের ছেলের রক্ত, ফেলে যাচ্ছে নিজের সন্তানের লাশ, চোখে ভেসে আসছে প্রিয় ছেলের ভালোবাসা। এসব কিছুর পরও একজন আদর্শবান জেলার অন্যায়ের সাথে মাথা নত করল না। এমনই এক মর্মান্তিক দৃশ্য দেখিয়ে পুরো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে ইউটিউবের জগতে আমি একদমই নতুন, তাই তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন। আমার এগিয়ে যাওয়ার স্বপ্নকে তুমি পূরণ করে দিতে পারবে।